এবার ফাইনালি দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর সহযোগিতায় দেশে পাঠালেন পুতুল। তারপরেই কিন্তু রাজনীতিতে নেমে এসেছে এক নতুন ঝড়। কি করবে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস? ভয়ে পদত্যাগ করতে পারেন তিনি। কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, এর থেকে বড় খুশির কোনো খবর আমি আজ পর্যন্ত দিতে পারি নাই, যদিও একটু লেট হয়ে গেছে, কিন্তু আজকে এনজয় করেন। আজকে আপনাদের জন্য ওই খবর আসছে, খাইয়া ফেলা হয়েছে গত 100 বছরে আপনি আমি বা পৃথিবী যা দেখেনি, নতুন কিছু দেখতে যাচ্ছি আমরা। দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আবারও চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো মুহূর্তে চিঠি পাঠানো হতে পারে, তবে রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউনূসের টেনে নাই। ইউনূসের কাজই হচ্ছে যে যার কাছে এসে সুবিধা ভোগ করবে তাকে আগে খাবে। তার মতো স্বার্থপর, লোভী, হিংসুটে লোক আর পৃথিবীতে একটাও নাই। তবে এটা শোনা যাচ্ছে হাসিনাকে মসনদে দেখতে চান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তার পিছনে একটা কারণ রয়েছে। নির্বাচনের আগেই কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত? আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত 1.5 বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী, ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত 1.5 বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। স্বল্প কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, স্থলপথে কিছু পণ্য তাদের দেশে রপ্তানি বন্ধ করেছে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু ভারত থেকে বলা যায় যে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতা থাকা যে বছরে যে পণ্য এসছে তার থেকে বাংলাদেশে আরো বেশি পণ্য এসছে। আমরা আসলে খুব জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। কিন্তু গতকাল রাত থেকে, বলতে পারেন যে মধ্যরাত থেকে শুরু হয়েছে, গতকাল সন্ধ্যার পরেই ভারতীয় গণমাধ্যমগুলো কেন যেন নড়ে চড়ে বসেছে এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিকদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, সন্তান, বাচ্চারা এখানে পড়াশোনা করেন, তাদেরকে ফিরে নিয়ে গিয়ে ভারতে পড়াশোনা করা বা ভারতের স্কুল কলেজে পড়াশোনা করতে বলা হয়েছে। এক সূত্র বলছে যে হাইকমিশন ও 4টি সহকারী হাইকমিশনে কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি নয়, আছে সেখানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। অর্থাৎ বাংলাদেশের পদক্ষেপটা পাকিস্তানের থেকেও বেশি, অর্থাৎ পুরো পরিবার, স্ত্রী সন্তান সহ। পাকিস্তানে স্ত্রী থাকতে পারবেন কিন্তু সন্তানরা থাকতে পারবেন না। ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে, যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করছে নয়াদিল্লি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে নেমেছে। ক্রিকেট প্রসঙ্গ, তারপর ওসমান হাদি মৃত্যু পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে নামছে এবং নামছেই শুধু, এটি আর উঠবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে। এদিকে আপনারা জানেন যে অবৈধ দখলদার ইউনূস সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে 21শে জানুয়ারি, আজ প্রতীক বরাদ্দ এবং আগামীকাল থেকে পূর্ণ প্রচারে এগিয়ে যাচ্ছে। দেশি বিদেশি নানা পক্ষ থেকে এই একতরফা একপাক্ষিক নির্বাচনে এক প্রকার বিধিনিষেধ। মানুষ পরামর্শ দিচ্ছে, কূটনীতিকরা পরামর্শ দিচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতও বরাবর আজ পর্যন্ত ভারত এক জায়গায় অটুট আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূসের সেদিকে কোনো তোয়াক্কা নেই। তোয়াক্কা না করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, ইউনূস তার মতো এগিয়ে যাবে খুব স্বাভাবিকভাবে 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে না হবে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু রয়েছে। ইতিমধ্যে দিল্লি যেন আমাদের এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রভাবশালী সেখানে একজন রাষ্ট্রদূত আছেন, তিনি শুধু ভারতের রাষ্ট্রদূত নয়, সার্জিও গোর, তিনি সারা এই অঞ্চলের রাষ্ট্রদূত। সেখান থেকে অনেক কিছু নীতি নির্ধারণ হয়। এরই মধ্যে আবার খবর বেরিয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক নয়াদিল্লিতে গেছেন। আমরা খানিক আগে যে বললাম যে নয়াদিল্লি এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠছে। সেই জায়গা থেকে আগামী নির্বাচন হবে নাকি নির্বাচন যদি করেও ফেলে, কিন্তু ভারত যে খুব বড় ধরনের বাংলাদেশের ব্যাপারে একটা পদক্ষেপে যাচ্ছে, এই যে নন ফ্যামিলি পোস্টিং, তার একটি পদক্ষেপ বলতে পারেন। কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর দেখা যায় না। বলা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রেও এমনটা ঘটেনি। পাকিস্তানের যে গত বছর মে মাসে যে যুদ্ধ হলো 4 দিনের, সেই সময় কিন্তু নন ফ্যামিলি
পোস্টিং হয়নি। তবে নো চিলড্রেন পোস্টিং এখনো পর্যন্ত পাকিস্তানে বহাল আছে। এটা বলতে বাকি থাকে না যে বাংলাদেশ এবং ভারত সম্পর্কটা তাতিয়ে উঠছে, এবং এটা শেষ পর্যন্ত কি দিয়ে শেষ হয়, প্রাথমিকভাবে হয়তো অনেক পদক্ষেপ হতে পারে। এখন দেখার বিষয় যে সামনে আরও কি ঘটতে যাচ্ছে। এটা নিঃসন্দেহে খুব গুরুতর যে তাদের ফ্যামিলিদের সরিয়ে নিয়েছে। আমরা নিশ্চয়ই দেখবো সামনে কি আরো পদক্ষেপ ঘটছে। 12ই ফেব্রুয়ারি থেকে আসলে নির্বাচনটি হতে যাচ্ছে। আদৌ নির্বাচনটি হওয়া সম্ভব 12ই ফেব্রুয়ারিতে? যদিও ডক্টর ইউনূসের সরকার বলছে 12ই ফেব্রুয়ারি তারিখেই নির্বাচন হবে, একদিন আগেও নয় আর একদিন পরেও নয়, বাট এটা তো ডক্টর ইউনূসের একটি বক্তব্য মাত্র। বাস্তবতা কি বলছে? নির্বাচনী মাঠের এখন অবস্থা কি? ডক্টর ইউনূসের সরকার আর তার ইলেকশন কমিশনের উপরে রাজনৈতিক দলগুলোর আস্থা বা আস্থাহীনতার লেভেল এখন কোথায়? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? এই নির্বাচনকে কেন্দ্র করে উচ্চ আদালতে একাধিক রিট প্রসেসিং এ আছে, তার আপডেট কি? এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের অবস্থান কোথায়? দর্শক শ্রোতা, শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে এই সেক্টরগুলো সম্পর্কে আমরা একটু দেখব। শুরুতে আসি ডক্টর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে। গণভোট ইস্যুতে হ্যাঁ ভোট দেওয়ার লক্ষ্যে ডক্টর ইউনূসের সরকার যেভাবে হ্যাঁ ভোটের প্রচার প্রসার করছে, হ্যাঁ ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করছে বা জনগণকে বাধ্য করছে, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হ্যাঁ ভোটের প্রচারের লক্ষ্যে তাদেরকে বাধ্য করছে, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বাধ্য করছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে। এরপরে কয়েকদিন আগে আমরা দেখেছি তরুণদের একটি রাজনৈতিক দল নিয়ে তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন যে তরুণদের রাজনৈতিক দল থেকে অনেকে এমপি হবেন, অনেকে মন্ত্রী হবেন, মনে হচ্ছে এই এমপি মন্ত্রী তিনি তরুণদের ধরে ধরে বসিয়ে দিচ্ছে। তার মানে ডক্টর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে, ওভারঅল জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এরপরে আসি ইলেকশন কমিশন। পোস্টাল ব্যালট নিয়ে যে অনিয়ম, যে ভিডিও ভাইরাল হওয়া আমরা দেখেছি, পরবর্তীতে সেখানে বলেছে যে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তির বিধান করা হবে। এরপরে সেই পোস্টাল ব্যালটে রাজনৈতিক দলগুলোর প্রতীক অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রেও মনে হচ্ছে পক্ষপাতিত্ব, কাউকে সেটা কারো প্রতীক যেখানে ভাঁজ পরে তার মধ্যে রেখে দিয়েছে, কারো প্রতীক উপরের দিকে রেখে দিয়েছে। এরপরে আমরা দেখেছি এই ইলেকশন কমিশনে যে প্রার্থী যাচাই বাছাইয়ের আপিল শুনানি, সেখানে বলছে যে কোনো পক্ষপাত করেনি, কিন্তু পরবর্তীতে আবার বলছে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি। তো আপনাদেরকে এত মনে কষ্টটা নিতে বলছিল কে? কোথাও থেকে চাপ অনুভব করেছেন? আপনারা শুরুতে প্রার্থীর বৈধতা যাচাই বাছাই করার ক্ষেত্রে যাদেরকে বৈধতা দিতে পারলেন না, অবৈধ হয়ে গেল প্রাথমিক পর্যায়ে, আপিল শুনানির মধ্য দিয়ে সেই অবৈধ প্রার্থীদের 60 থেকে 70% মতো বৈধতা পায় কি করে? যদি 5 থেকে 10% বৈধতা পেত তাহলে সেটা মানার মতো ছিল, বাট বেশিরভাগ সংখ্যক অবৈধ প্রার্থী বৈধ হয়ে গেছে। তাহলে প্রথম পর্বে যাচাই বাছাইয়ের সময় অবৈধ করেছিলেন কি কি ক্রাইটেরিয়া দেখে? তখন কি ঘুমিয়ে ঘুমিয়ে করেছিলেন, না তখন ঠিক ছিলেন আর এখন এসে মনে কষ্ট নিয়ে তারপরে এদেরকে ছেড়ে দিয়েছেন, এদেরকে বৈধতা দিয়েছেন? তার মানে ইলেকশন কমিশনের অবস্থানও প্রশ্নবিদ্ধ, যে তারা আসলে নিরপেক্ষ না কোনো দলের চাপে হোক বা কোনো দলের সুযোগ সুবিধার মাধ্যমে হোক তারা বায়াসড হয়ে যাচ্ছে। এরপর পরে আসি রাজনৈতিক দলগুলো নিয়ে। প্রথমে জামাতে ইসলামী, একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে, তার মানে সরকারের অবস্থান নিয়ে জামাতে ইসলামীর সন্দেহ আছে। এরপরে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, যেখানে সরকারকে এবং ইলেকশন কমিশনকে কেন্দ্র করে তারা এই সংখ্যা প্রকাশ করেছে। পরবর্তীতে আসি এনসিপি, বিএনপির বিরুদ্ধে ইসিকে চাপ দেওয়ার অভিযোগ করেছে নাহিদ ইসলাম। পরবর্তীতে আমরা দেখেছি বিএনপির পক্ষে ইসি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে এনসিপি। তার মানে এনসিপির পক্ষ থেকেও বিএনপিকে কেন্দ্র করে ইলেকশন কমিশন বায়াসড, ইলেকশন কমিশন নিরপেক্ষ না, এই অভিযোগ তোলা হচ্ছে। এবার আসি বিএনপির দিকে। ইসির আচরণ প্রশ্নবিদ্ধ, কিছু কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে, এটি মির্জা ফখরুল বলছেন। জামাত কর্মীরা এনআইডি কপি ও বিকাশ নাম্বার নিচ্ছে। একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে। তার মানে এই অভিযোগগুলোও দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলকে কেন্দ্র করে এই ইলেকশন কমিশন বা এই সরকারের সরকার যে নিরপেক্ষ নেই বা সরকার বায়াসড বা পক্ষপাতিত্ব হয়ে গেছে তারই ইঙ্গিত বহন করছে। এরপরে চলুন আমরা একটু দেখি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নমুনা। আমরা তো জানি যে দেশে এখন কি হচ্ছে। তারপরে আমরা রিসেন্টলি দেখলাম যে সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি হয়েছে 3 জন। এই হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরপরে চলুন একটু দেখি যে হাইকোর্টে যে রুল হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, জাপা ও এনডিএফ এর প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই জন্য কারণ দর্শানোর যে সময় দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে, সেটা কিন্তু এখনো অন প্রসেসিং এ আছে। এরপরে আমরা দেখেছি আরো একটা রিট হয়েছে হাইকোর্টে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়েছে। তো এই দুটো রিট এখন পর্যন্ত চলমান আছে। আর এই লুট হওয়া অস্ত্র নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে লুটের অস্ত্র হয়তো খালে বিলে ফেলে দিয়েছে, তাই তারা উদ্ধার করতে পারেনি। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো না, এটা পরের সময় কথা বলবো। এরপরে আমরা একটু দেখি যে আন্তর্জাতিক মহলের অবস্থা কি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের অন্যতম একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লেভেলের যে উপদেষ্টা ছিলেন টবি ক্যাডম্যান, সেই টবি ক্যাডম্যান হঠাৎ করেই পদত্যাগ করেছেন বা তার নিয়োগের চুক্তির সময়সীমা শেষ হয়েছে, যে কারণেই হোক না কেন এটা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে আসলেই কোনো পূর্ব লক্ষণ কিনা। এরপরে আমরা দেখেছি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন এর বৈধতা বা কি ধরনের হচ্ছে এই পর্যবেক্ষক জাতিসংঘ প্রথমে বলেছিল পাঠাবে, এখন তারা সেখান থেকে সরে দাঁড়াচ্ছে। এরপরে যদি আমরা একটু দেখি যে আওয়ামী লীগের নেতারা ভারতের দিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছে একের পর এক, পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যে শেখ হাসিনার একটি
বক্তব্য মনে হয় সামনে আসতে যাচ্ছে মিডিয়ায়। তো সেই বক্তব্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করা বা গণভোট প্রত্যাখ্যান করার কোনো নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কেন্দ্র করে আসে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। এবার আসি রাজনৈতিক দলগুলোর একদম লাস্ট অবস্থান নিয়ে। এনসিপি ডিরেক্ট বলে দিয়েছে প্রয়োজনে নির্বাচন কিছুদিন পেছানো হোক। এরপরে তারা বলছে যে আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই, কমিশন যেন আমাদেরকে আন্দোলনে নামতে বাধ্য না করে। তার মানে মোটামুটি হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। আর বিএনপি এদিকে বলছে যাদের কোনো ভোটই নেই তারা নির্বাচন বন্ধের পায়তারা করছে। আর অবশেষে আমরা দেখছি গণশিক্ষা উপদেষ্টা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। এবার আসি দর্শক শ্রোতা সর্বশেষে ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এতক্ষণ ধরে বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা যে তথ্যচিত্র বা রাজনীতির মাঠের বর্তমান অবস্থান দেখে আসলাম, তাতে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ কিনা বা এই ডক্টর ইউনূসের সরকারের দ্বারা নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কিনা। হিট দ্য পয়েন্ট নাম্বার 2। ইলেকশন কমিশন তার ফার্স্ট স্টেপে পোস্টাল ব্যালট নিয়ে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, তারপরে এই প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারা মনে কষ্ট নিয়ে নাকি প্রার্থিতা বৈধ করে দিচ্ছে। তো এগুলো দ্বারা এই ইলেকশন কমিশন আর নিরপেক্ষ থাকে কিনা কি মনে হয়? তো ইলেকশন কমিশন নিরপেক্ষ না থাকলে তাদের দ্বারা আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা। হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে রাজনৈতিক দলগুলো একে অপরের উপরে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলছে, নিরপেক্ষতার প্রশ্ন তুলছে ইলেকশন কমিশনের উপরে, খোদ ডক্টর ইউনূসের সরকারের উপরে। তাহলে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে কিভাবে, কাদেরকে নিয়ে হবে? রাজনৈতিক দলগুলো তো এই ইলেকশন কমিশনের উপরে আস্থা হারিয়ে ফেলছে, এই সরকারের উপরেও আস্থা হারিয়ে ফেলছে। হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে এনসিপি নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করলো বা হুমকি ধামকি দিল আন্দোলন করার জন্য, এটা কি শুধুই এনসিপির দলের পক্ষ থেকে, না জামাত এনসিপি সহ তাদের যে 10 দলের জোট, সেই জোটের বক্তব্য এটি? জামাত এনসিপি সহ 10 দলের জোটই এই নির্বাচন থেকে পিছিয়ে যাচ্ছে না তো, বা নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্য এই এনসিপি কে দিয়ে বক্তব্যগুলো মাঠে পুশ করছে না তো? লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 5। ডক্টর ইউনূসের সরকার গণভোটকে কেন্দ্র করে যেভাবে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিয়েছে, হ্যাঁয়ের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করছে, হ্যাঁ ভোট দিতে বাধ্য করছে, ভয়ভীতি পর্যন্ত দেখাচ্ছে যে হ্যাঁ ভোট না দিলে কি কি হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রজাতন্ত্রের কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে বাধ্য করছে হ্যাঁ এর পক্ষে প্রচার প্রসার চালাতে। তো এটা ডে লাইটের মতো, সানলাইটের মতো ক্লিয়ার যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ নেই, তিনি পক্ষপাত দুষ্ট, তিনি বায়াসড হয়ে গেছেন। তাহলে এই গণভোট আর জাতীয় নির্বাচন একই সময় একত্রে একই ভোট কেন্দ্রে হবে। গণভোটে তিনি বায়াসড, তিনি পক্ষপাত দুষ্ট। জাতীয় নির্বাচনে তিনি নিরপেক্ষ থাকবে। এই আস্থা, এই বিশ্বাস নির্বাচনের রাজনৈতিক দলগুলো কেন রাখবে, বা সাধারণ জনগণই বা কেন রাখবে? তো দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে যে এই পক্ষপাত দুষ্ট সরকার দিয়ে, এই পক্ষপাত দুষ্ট বা বায়াসড ইলেকশন কমিশন দিয়ে বর্তমান পরিস্থিতি যা দেশের, তাতে 12ই ফেব্রুয়ারি আসলেই নির্বাচনটি হওয়া সম্ভব কিনা? সে মতামত আপনারা দিবেন। আজ এ পর্যন্ত। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।